নন্দীগ্রামে যদি তোমাকে ধুলো চাটাতে পারি, তাহলে ভবানীপুরেও তোমাকে ধুলো চাটাবো। বাঙালি বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী, নারী বিদ্বেষী একজন মহিলা, ওনার তো কোনো দামই নেই। তাকে কে কে খুন করতে যাবে? উনি তো গুজব রানী, গুজব সম্রাজ্ঞী বলা যায়। এত বিরোধী দলের কর্মীদের খুন করেছেন, সেই সব খুনের জন্য কে দায়ী থাকবে? উনি দায়ী থাকবেন। উনি হচ্ছেন পশ্চিমবঙ্গের 1 নম্বর খুনি। উনি সামনের রাজনৈতিক মৃত্যু দেখতে পাচ্ছেন না। উনি মগের মুলুক বলতে বোঝেন যে ব্যানার্জি ফ্যামিলির সম্পত্তি বাড়বে আর ওনার পরে ওনার উত্তরাধিকারী হবে অভিষেক ব্যানার্জি। আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। স্যার, মুখ্যমন্ত্রী বলছেন আমাকে খুন করার কনস্পিরেসি করছে। কে ওনাকে কনস্পিরেসি করবে খুন করার? একটা জিনিস বলি, যে একজন ধিক্কৃত, জনসাধারণ এবং সমাজ দ্বারা ধিক্কৃত একজন নেত্রী, যিনি মানে অনুসন্ধানকারী সংস্থা অনুসন্ধান করছে যখন, তখন তার দের অনুসন্ধানের জন্য যেসব নথিপত্র, সেগুলোকে জোর করে লুট করে, ডাকাতি করে, চুরি করে পালিয়ে নিয়ে চলে যান, তারপরে ধরা পড়েন, তাকে কে খুন করতে যাবে? তার আসলে যে ভীতিটা চেপে বসেছে, সেটা হচ্ছে জনসাধারণ দ্বারা, সমাজ দ্বারা, রাজনীতি দ্বারা ধিক্কৃত একজন দুর্নীতির সম্রাজ্ঞী। তার যে জেহাদি বাহিনী, ভারত বিরোধী, বাঙালি বিরোধী বাহিনী, তাদের যে মানে তাদের জন্য উনি যে ক্ষমতায় ছিলেন, সেই ক্ষমতা হারানোর ভয়ে উনি এইসব প্রলাপ বকছেন। একটা কথা ধরে নেবে, যিনি দামি হন, তাকে অন্য মানুষ তার দামের জন্য খুন করতে চায়। ওনার দাম কি? ওনার তো কোনো দামই নেই। তাকে কে কে খুন করতে যাবে? উনি এই এখন, আগে তো সেই মাথা ফাটা, পা ভাঙা, হাত ভাঙা, অনেক কিছু নাটক টাটক করেছিলেন। এখন খুন করতে যাচ্ছে, এই গুজব ছড়াচ্ছেন। উনি তো গুজব রানী, গুজব সম্রাজ্ঞী বলা যায়। উনি বহু গুজব ছড়িয়েছেন সে ক্ষমতায় আসার আগের থেকেই। উনি তো 1984 সালে দেওয়াল লিখনে ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় লিখতেন এবং বলেছিলেন উনি নাকি সেই নন এক্সিস্টেন্ট ইউএস এর ফেক ইউনিভার্সিটি, জর্জিয়া, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে উনি নাকি পিএইচডি করেছেন। উনি তো গুজব সবসময়ই ছড়ান। উনি তো গুজবের মক্ষী রানী। এবং সেই সঙ্গে তিনি বলছেন, মাথায় রাখবেন আগামী দিনে যদি কোনো ঘটনা ঘটে, তার জন্য প্রধানমন্ত্রী থেকে ওই অপদার্থগুলো সব কটাকে দায়িত্ব নিতে হবে। সমস্ত ঘটনা যা ভারতবর্ষকে জুড়ে হয়, এবং আজকে ভারতবর্ষের যে সরব এবং সদর্প উপস্থিতি, সেটা তো প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে করেছেন। সেখানে এই রকম একজন মানে কি বলবো, ধরা পড়ে যাওয়া অসৎ একটি অঙ্গরাজ্য থেকে বিচ্ছিন্নতাকারী আন্দোলনকারীদের পেছন থেকে মদদ দেওয়া একজন রাজনৈতিক চরিত্র, যিনি যার রাজনৈতিক যে ক্ষমতা সেটা শেষ হওয়ার মুখে, তিনি কি বললেন, কে দায়ী থাকবে? সবকিছুর জন্যই প্রধানমন্ত্রী দায়ী থাকেন। এমনকি উনি যে ডাকাতি করে ওনার পেটোয়া পুলিশদের সঙ্গে একসঙ্গে মিলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন আইপ্যাকের অফিসে অনুসন্ধান চালাচ্ছিল, তখন দরকারি নথিপত্র জোর করে চুরি এবং ডাকাতি করে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। তার জন্যও তো প্রধানমন্ত্রী দায়ী থাকবেন, তাই তো? উনি কি বলতে চাইছেন? উনি কে যে দায়ী থাকবেন না? এত বিরোধী দলের কর্মীদের খুন করেছেন, এত মানুষকে দিয়ে না দিয়ে বহু সিনিয়র সিটিজেনকে উনি তাদের বিনা চিকিৎসায় বা স্বল্প চিকিৎসার জন্য মেরে ফেলতে বাধ্য করেছেন। সেই খুনগুলোর জন্য দায়ী কে থাকবে? এসআইআর না করতে দিয়ে, তার লোকেদের দিয়ে বিভিন্ন রকম ভাবে এসআইআর বাধা দিয়ে যে মানুষগুলো প্রাণ হারিয়েছে, সেই সব খুনের জন্য কে দায়ী থাকবে? উনি দায়ী থাকবেন। উনি হচ্ছেন পশ্চিমবঙ্গের 1 নম্বর খুনি। এই যে প্রশাসনিক স্তর রদবদল, এই বিষয়ে না, প্রশাসনিক স্তরে উনি বললেন মাঝরাত্রিরে রদবদল হয়েছে। উনি কোন রাত্রিরে করেন? উনি 8 জন সিনিয়রকে সুপারসিট করে যাকে চিফ সেক্রেটারি করেছিলেন, উনি নিশ্চয়ই জানেন যে এর সঙ্গে আমি কাজ করেছি, কিন্তু বায়োটেক কর্পোরেশনে থাকার সময় আমি জানি এদের
বিদ্যা বুদ্ধির দৌড়, এদের কর্মদক্ষতার দৌড়, এবং এরা কিভাবে থাকতেন, কিসের জন্য থাকতেন, কি কাজ করতেন, মুখ উনি যেন না খোলান। আর উনি হঠাৎ হঠাৎ এখন এইসব নারী নিয়ে লাফাচ্ছেন। তাহলে আমি একটা কথা বলি, যে ওনার যে লোককে উনি আমাদের কি বলে হোম সেক্রেটারি করেছিলেন, সেইখানে হোম সেক্রেটারির জায়গায় এখন যে সংঘমিত্রা ঘোষ এসছে 1997-এর IAS, তাহলে একে উনি কেন আনেননি? উনি নারী বিদ্বেষী? এটা তো এরকম পাগলের প্রলাপ দাঁড়িয়ে যাবে। একটা কথা তোমাকে বলি, যে এই উনি যে ঠিক করেছিলেন ওই নন্দিনী চক্রবর্তীকে চিফ সেক্রেটারি, তার আগে মনোজ পন্থ, এদের সঙ্গে আমি কাজ করেছি, আমি জানি উনি কিসের জন্য এদের করেছেন এবং এদের কর্মদক্ষতা। এ ব্যাপারে মুখ খুলে কোনো লাভ নেই। তোমাকে একটা কথা বলি, মমতা ব্যানার্জি আউট অ্যান্ড আউট বাঙালি বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী, নারী বিদ্বেষী একজন মহিলা, এবং উনি বাঙালিদের কখনো বিশ্বাস করেন না। ওনার কাছে বাঙালি হচ্ছে ইউসুফ পাঠান, ওনার কাছে বাঙালি হচ্ছে কীর্তি আজাদ, ওনার কাছে বাঙালি হচ্ছে তোমার কি বলে এই মেনকা গুরুস্বামী, ওনার কাছে বাঙালি হচ্ছে সাকেত গোখেল, এমনকি উর্দু ভাষী মুসলিম নামের লোকগুলোকে উনি বাঙালি বলে চালিয়ে দেন। এই যে রাজীব কুমার, কোথাকার বাঙালি? ওনার বাঙালি প্রেম তখন কোথায় থাকে? সংঘমিত্রা ঘোষকে যে হোম সেক্রেটারি করা হলো, সেটা তো নারীকে সরিয়ে নয়, পুরুষকে সরিয়ে নারী আনা হয়েছে। উনি এইসব নারীর ধোয়া তুলছেন। এখন দেখো, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আর ইউএসএতে আমি একটা খুব প্রবাদ শুনতাম, এখানে লোকে অত বলে না, সেটা হচ্ছে whom God wants to destroy first make him mad। এই হিম আছে, এটা হার হবে হয়তো ওর ক্ষেত্রে। এখন উনি একেবারে বদ্ধ উন্মাদ হয়ে গিয়ে এইসব উক্তি করছেন। উনি সামনের রাজনৈতিক মৃত্যু দেখতে পাচ্ছেন ওনার। আমি যেটা বলতে চাইছি, উনি যে মৃত্যু ভয়টা পাচ্ছেন, ওটা মানে শারীরিক মৃত্যু ভয় নয়, রাজনৈতিক মৃত্যু ভয়। ওনার রাজনৈতিক মৃত্যুর পরোয়ানা লেখা হয়ে গেছে। স্যার, সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন আগে স্টেট গভর্নমেন্টের কাছ থেকে নামের লিস্ট চাইতেন, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এখন সুমোটো এই যেন মগের মুলুক। আসলে এই মগের মুলুক কথাটার অর্থ উনি জানেন না। এরকম অল্প শিক্ষিত মানুষ, এদের লেখাপড়া তো খুব কম, আসল লেখাপড়া, সেই জন্য এরা এর মানে বোঝে না। মগের মুলুক ওনার ছিল যেই মুহূর্তে ইলেকশন কমিশন ইলেকশনের ডেট টাইম ডিক্লেয়ার করলো, তখন থেকে প্রশাসনকে যাতে ওনার মতো স্বৈরাচারী মুখ্যমন্ত্রী তার দলীয় স্বার্থে ব্যবহার না করতে পারে, সেই জন্যই কিন্তু কমিশন হস্তক্ষেপ করে। এবং উনি বারবার যে কথাগুলো বলছেন, এগুলো ওনার মতো স্বল্প শিক্ষিত মানুষদের ইনফ্লুয়েন্স করার জন্য। উনি বললেন 3টে নাম থেকে একটা নাম সিলেক্ট করে নেবেন। সংবিধানের কোথায় আছে? সেগুলোর ক্ষেত্র আলাদা। কোনো সাংবিধানিক পদে যখন কাউকে সিলেক্ট করা হয়, তখন 3 জনের থেকে একজন, উনি যে 3 জন নাম পাঠান তার থেকেই সিলেক্ট করে। যেমন চিফ ইলেকশন অফিসার, ওনার 3টে নাম পাঠানো হয়েছিল, তার মধ্যেই একটা নির্বাচন কমিশন সিলেক্ট করেছে। উনি তাতে খুশি নন। হ্যাঁ, ওনার বক্তব্য হচ্ছে আমার পায়ের তলা যারা চাটে সেই লোকেদের যার নাম আমি করব সেই সমস্ত জায়গায় থাকবে। এটা তো চলে না, ভারতীয় সংবিধান উনি মানেন না। একটা কথা বলি, উনি এই তো আইএএসদের কিছু ট্রান্সফার শুনলে, এই যে আইপিএস সিনিয়র পুলিশ অফিসারদের উনি চাকর, ঝি চাকরের মতো উনি খাটান, এবং তারা দলীয় স্বার্থে, তাদের মধ্যে একটা দল সেভাবে ইউজড হয়। দলীয় মানে কি? তৃণমূলের দলীয় স্বার্থে, ওনার ব্যক্তিগত দলীয় স্বার্থে, এবং অবশ্যই তাদেরও দলীয় স্বার্থ, তাদের ব্যক্তিগত স্বার্থ, জানি না কিসের জন্য ইউজ হয়, কিন্তু হয়। এই যে তোমার রাজীব কুমার, ওনার এক চাকর, যে সেই 14 সালের সেই কি বলে তোমার সারদার লাল ডায়েরি হাফিজ থেকে ধরে ওনার সব বদকর্মে সঙ্গ দিয়েছেন, রিটায়ার করার কতদিন বাদে তাকে তৃণমূলের টিকিটে এমপি করা হলো। উনি এটা করেছেন। সুতরাং উনি একটা চাকরকে, একটা অসৎ চাকরকে এভাবে প্রতিষ্ঠা দিয়েছেন। আমি নাম করে বলছি, মনোজ ভার্মা,
বিনীত গোয়েল, সুপ্রতিম সরকার, ইন্দিরা মুখার্জি, আমি এখানে বলতে চাই না এরা কিভাবে সমাজের এবং বিভিন্ন জায়গার অসততা, ক্রাইমকে ঢাকা দিয়েছেন এবং এরা কিভাবে তৃণমূলের দলীয় স্বার্থে নিজেদের উর্দিকে ব্যবহার করেছেন। ইফ আই এম চ্যালেঞ্জ আই উইল এক্সপোজ দেম। সেখানে বলি যে এই লোকগুলোকে তাদের যে পজিশনগুলোতে ছিল, মমতা ব্যানার্জি কি পজিশনগুলোতে বসিয়ে রেখেছিল, সেখানে রেখে কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা যায় না। সুতরাং নির্বাচন কমিশন যথার্থভাবে সেটা করেছে এবং আইনের মধ্যে করেছে। মগের মুলুক তো ওনার, উনি মগের মুলুক কথাটা মানে বোঝেন? উনি মগের মুলুক বলতে বোঝেন যে ব্যানার্জি ফ্যামিলির সম্পত্তি বাড়বে আর ওনার পরে ওনার উত্তরাধিকারী হবে অভিষেক ব্যানার্জি। কোথায় আছে? ভারতবর্ষের কোন সংবিধানে আছে? ওনার নিজস্ব তৃণমূলের সংবিধান, যার রচয়িতা উনি, যার পরিবর্তন পরিমার্জন সবকিছুই উনি করেন। একজন অর্ধশিক্ষিত মহিলা যা খুশি তাই বলে যাচ্ছে মানুষকে। হোয়াট ইজ দিস? প্রত্যেকটাই হচ্ছে আইনের শাসন পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করে তারপরে নির্বাচন করা। মগের মুলুক বন্ধ হবে। আমরা দেখলাম বিরোধী দলনেতা তিনি দুটো জায়গায় ঘুরে দাঁড়াচ্ছেন, এক হচ্ছে ভবানীপুর থেকে, আরেকটি হচ্ছে নন্দীগ্রাম থেকে। এটা একটা, যেটা আমার মনে হয় সেটা একটা রাজনৈতিক প্রেশার, এবং যে কোনো দলই করে থাকেন এটা মুলায়মের দল, মানে অভিষেক তোমার ওই অখিলেশ যাদবের দল করেছে, বিজেপিও অনেক জায়গায় করেছে আগে, তারপরে তোমার এমনকি কমিউনিস্টরাও করেছে। তো এগুলো একটা স্ট্র্যাটেজি, মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেওয়া যে তুমি মাইনাস তোমার প্রশাসন এবং পুলিশ কতটা পপুলার সেটা দেখিয়ে দেবো। নন্দীগ্রামে যদি তোমাকে ধুলো চাটাতে পারি তাহলে ভবানীপুরেও তোমাকে ধুলো চাটিয়ে দেবো। এটা একটা রাজনৈতিক সাহসিকতা এবং একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি, এবং পশ্চিমবঙ্গে এটা অস্বীকার করার জায়গা নেই যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এই ধরনের স্ট্র্যাটেজি এবং সাহসিকতায় শুভেন্দু অধিকারী, ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি, শুভেন্দু অধিকারীর কোনো বিকল্প নেই। मोदी जी का विजन विकसित भारत और उसी विजन को जमीन पर उतारने का मिशन मध्य प्रदेश में डॉक्टर मोहन यादव। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में देश बदला है, डिजिटल, निर्णायक और जनहितकारी। अब वही सोच मध्य प्रदेश में बन रही है सुशासन की पहचान। डॉक्टर मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश सरकार का संकल्प स्पष्ट है, हर नागरिक की समस्या का त्वरित समाधान, कानून व्यवस्था सुदृढ़ और आम आदमी के लिए नियम सरल, सुविधाजनक और पारदर्शी। नामांतरण बंटवारा अब दफ्तरों के चक्कर नहीं, साइबर तहसील 2.0, मध्य प्रदेश देश का पहला राज्य। संपदा 2.0 से ई पंजीयन और ई स्टैंपिंग, अब रजिस्ट्री भी डिजिटल। कानून व्यवस्था में ऐतिहासिक फैसले, धार्मिक नगरों में शराब बिक्री पर प्रतिबंध, लाउडस्पीकर और खुले में मांस मछली बिक्री पर नियंत्रण, नक्सलियों से मुकाबला करने वाले 24 जांबाज पुलिस कर्मियों को आउट ऑफ टर्न प्रमोशन, वीर शहीदों के परिवार, पत्नी और माता पिता दोनों का सम्मान, दोनों का अधिकार। जन कल्याण पर्व, 35,000 करोड़ रुपए से अधिक के विकास कार्य, गरीब, युवा, अन्नदाता और नारी, हर वर्ग तक योजनाओं का 100% लाभ। जब विजन मोदी जी का हो और मिशन यादव जी का, तो तय है मध्य प्रदेश का उज्जवल भविष्य।